নমস্কার ফ্রেন্ডস, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, মার্কেট তো পড়েই চলেছে, লাগাতার পড়ে চলেছে এবং প্রত্যেক দিন শুধু পড়ছেই না, প্রতিটা শেয়ারের দাম 4%, 5%, 7%, 10% করে পড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ইনভেস্টর এবং যারা ট্রেডার আছেন তারা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত এবং কী হবে এই ভাবছে। পোর্টফোলিও দিনের পর দিন কমে যাচ্ছে, পোর্টফোলিও ভ্যালু কী হবে কেউ বুঝতে পারছে না। এখন এই মার্কেট পড়া কবে থামবে বা এই মার্কেটের পরিণতি কী আমরা কিন্তু কেউ জানি না, ফলে আমরা কিন্তু সবাই খুব ভীত। তবে মার্কেটের এই পরিস্থিতি কখনোই চেঞ্জ হবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের ইকোনমিক কন্ডিশনগুলো চেঞ্জ হচ্ছে, দেশের ইকোনমিক কন্ডিশনগুলো চেঞ্জ হচ্ছে। যেমন কি না, আমাদের জিডিপি যতক্ষণ পর্যন্ত গ্রোথ ভালো না হচ্ছে, আমাদের ইনফ্লেশন যতক্ষণ পর্যন্ত না কমছে এবং সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানি আর্নিংস যখন না বাড়ছে। কোম্পানি আর্নিংসের বাড়ার উপরেই কিন্তু শেয়ারের দাম বাড়ে এবং মার্কেটের দাম বাড়ে। কোম্পানি আর্নিংস কখন বাড়ে না, যখন দেশের ইকোনমিক গ্রোথটা ভালো হয়, যখন জিডিপি গ্রোথটা ভালো হয়, যখন ইনফ্লেশনটা কমে যায়, তখন কিন্তু কোম্পানি আর্নিংসটা বাড়ে। এই সমস্তগুলো যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মার্কেটের সিনারিও খুব একটা চেঞ্জ হবে না। এখন দেখুন, মার্কেট যখন এই ধরনের খুব প্রত্যাম্য করে তখন কিন্তু আমরা যারা ইনভেস্টাররা আছি এবং যারা বেশি দিন মার্কেটে নেই বা যাদের মার্কেট সম্বন্ধে খুব বেশি নলেজ নেই বা অর্থাৎ যারা অল্প দিন ধরে মার্কেটে এসছেন বা যাদের বিশেষ কোনো স্টাডি বা পড়াশুনো নেই, তারা করে কি এই মার্কেট ফলের সময়, পতনের সময় কিছু ভুলভাল ডিসিশন তারা নিয়ে ফেলে। ইমোশনালি বলুন, তাদের সাইকোলজিক্যালি বলুন, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না এবং তারা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবং সিদ্ধান্তগুলোর মেন কারণ হচ্ছে ওই টিভি নিউজ দেখে বা কোনো বন্ধুদের কাছ থেকে কথা শুনে বা কোনো রকম ইউটিউবের ভিডিও দেখে তারা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয়। সেই জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি যে এই ভুলভাল এই সিদ্ধান্তগুলো আমরা নেব না, কী ভুল আমরা করি এবং এই ভুলগুলোর জন্য কী পরিণতি হতে পারে এবং এই ভুলগুলো না করে কি করলে আমাদের পোর্টফোলিও আগামী দিনে ভালো হবে এবং আমাদের ঠিকমতো আমাদের ট্রেডিং বা আমাদের ইনভেস্টমেন্ট চলবে, সেই নিয়ে আজকে আলোচনা। সুতরাং ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন, টেনে দেখবেন না। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, বিশেষ করে বর্তমান যে মার্কেট সিনারিও তার জন্য। ফ্রেন্ডস, আমি অসীম দত্ত আর আপনারা দেখছেন দত্ত অসীম চ্যানেল। আমি একজন ইন্ডিয়ান মার্কেটের ফুল টাইম ইনভেস্টার এবং ট্রেডার। আমি বিগত 16 বছর ধরে মার্কেটে আমি ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করছি এবং তার সাথে সাথে আমি আমেরিকা মার্কেটেও আমি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করি এবং আমি তারপরে কিছুদিন হলো আমি এই ইউটিউব ভিডিওগুলো করছি যাতে আমাদের বাঙালি ছেলেমেয়েরা বা আমাদের বাঙালিরা অনেক বেশি করে আজকের শেয়ার মার্কেটে আসতে পারে বা মিউচুয়াল ফান্ডে তারা ইনভেস্টমেন্ট করতে পারে এবং তারা ভালো মতো তারা পয়সা আয় করতে পারে। সেই উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওগুলো করতে এসেছি। আপনারা যদি আমার এই ভিডিওগুলো থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক অবশ্যই দেবেন, কারণ সাবস্ক্রাইব এবং লাইক করতে কোনো পয়সা খরচা হয় না, কিন্তু আমার চ্যানেলের পক্ষে খুব সুবিধা হয়। এবং বেল আইকনটাকে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে হবে কি আমার ভিডিও যখনই আসবে আপনারা ভিডিও দেখতে পারবেন। আর যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবকে ভিডিওটা শেয়ার করবেন এবং নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি আপনাদের পোর্টফোলিও নিয়ে, আপনাদের মিউচুয়াল ফান্ড বলুন বা শেয়ার মার্কেট বলুন, পোর্টফোলিও নিয়ে কোনো আপনাদের সংশয় থাকে বা কোনো কুইরি থাকে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা পড়ি এবং উত্তর দিই, একটু দেরি হলেও কিন্তু আমি হোয়াটসঅ্যাপে উত্তর দেবো। এবার আসুন প্রথমে একটু মার্কেট নিয়ে আলোচনা করে নিই। তখন আমাদের মার্কেট যে পড়ছিল, আমাদের কিন্তু সবার একটা ধারণা ছিল যে সামনে যে ভালো খবরগুলো আসবে বা আসতে পারে সেখান থেকে কিন্তু মার্কেটে একটা ঊর্ধ্বগতি হতে পারে এবং সেটা কিন্তু আমরা সবাই ভেবেছিলাম। যেমন কি তার প্রথম ছিল আমাদের বাজেট। তখন আমাদের বাজেট বেরিয়ে গেছে, বাজেট কিন্তু আমাদের যথেষ্ট ভালো বাজেট হয়েছে এবং সমস্ত অ্যানালিস্টরা এবং বেশিরভাগ যারা ইকোনমিস্টরা আছেন তারা কিন্তু বলেছেন যে ইট ইজ নট অনলি গুড বাজেট, ইটস এ ড্রিম বাজেট। এবং এই বাজেট আমরা দেখেছি যে যথেষ্ট একটা ট্যাক্স ছাড় দিয়েছেন 12 লক্ষ টাকা পর্যন্ত এবং সেটাও কিন্তু আমাদের মার্কেটের পক্ষে একটা ভালোই বলে সবাই ভেবে নিয়েছিল। তারপরে কী এলো না, তারপরে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু রেট কাট করেনি, একটা আমাদের সংশয় ছিল। রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু রেট কাটও করলো, শুধু রেট কাটও করলো না, তার আগে আবার রিজার্ভ ব্যাঙ্ক করলো কি ব্যাঙ্কদেরকে প্রায় 1,500 কোটি টাকা তারা ইনফিউজ করলো তাদের পরবর্তী লোনের জন্য, সুবিধা হওয়ার জন্য। ঠিক তার পরে কী হলো না, দিল্লিতে আমাদের রুলিং পার্টি বিজেপি কিন্তু জিতলো। এতগুলো ভালো ঘটনা হয়ে যাওয়ার পরেও মার্কেটে কিন্তু ফল কিন্তু কমলো না, মার্কেটে ফল কিন্তু লাগাতার হয়ে যাচ্ছে। শুধু হচ্ছে না, ড্রাস্টিক্যালি ফল হচ্ছে এবং খুব বিচ্ছিরিভাবে ফল হচ্ছে, যেটা কি না
মানে যারা নতুন ইনভেস্টাররা এসছেন তারা হয়তো আগে তারা দেখেনি, কারণ প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু ভীষণভাবে লাল। শুধু মানে ভাববেন না শুধু আপনার বা আপনাদের পোর্টফোলিও লাল হচ্ছে, আমারও পোর্টফোলিও লাল। এবং শুধু আমার না, যারা বড় বড় যারা ইনভেস্টাররা আছেন, যারা বড় বড় অ্যানালিস্ট আছে, তাদের প্রত্যেকের পোর্টফোলিও লাল। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে দেখবেন যে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও লাল। আপনাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা কারা তৈরি করে না কারা? না ফান্ড ম্যানেজাররা। ফান্ড ম্যানেজাররা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, তারাও কিন্তু এই মার্কেটের সাথে কিন্তু তারা পাঞ্জা কষে পাচ্ছে না, তাল মিলাতে পারছে না। আজকে প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু লাল। এবার একটা অন্যরকম কথা একটু আসি। দেখুন, একটা কথা জেনে রাখবেন যে আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে বা ট্রেডিং করতে গেলে নলেজ তো অবশ্যই দরকার। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস হচ্ছে আমাদের নলেজ দরকার। এছাড়াও যে দুটো জিনিস আমাদের খুবই দরকার সেটা হচ্ছে কিন্তু আমাদের পেশেন্স এবং ইমোশন। এই ইমোশনকে কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। এই ইমোশন কন্ট্রোল করা কিন্তু একটা খুব মারাত্মক জিনিস, এবং এই ইমোশন কন্ট্রোল করতে পারি না বলেই কিন্তু আজকের ম্যাক্সিমাম ইনভেস্টার বা ট্রেডার কিন্তু লস করে। যে সেবির যে মতামত তাতে করে 95% তারা আমাদের এখানে ট্রেডাররা লস করে, আর মাত্র 5% তারা প্রফিট করে। এই 95%-এর লসটা এই 5% প্রফিটের কাছে যায়। এবং এই যে আমাদের যে ইমোশনটা আমরা কন্ট্রোল করতে পারি না, আর আমাদের কি আছে, আমাদের পেশেন্সের অভাব আছে। আমাদের অত্যন্ত পেশেন্সের অভাব। আমরা শেয়ার ধরলেই ভাবি হয়তো 2 দিন পর কি 15 দিন পরে শেয়ারের দামটা বাড়বে। সেই জন্য আমাদের এই পেশেন্স এবং ইমোশন এই দুটো খেলার জন্যই কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমাদের কি হয় না, আমাদের লস হয়। এবং ঠিক এই সুযোগটা নেয় কারা? যারা বড় বড় ইনভেস্টাররা আছেন, যাদেরকে আমরা মার্কেট অপারেটর বলি, অর্থাৎ এফআইআই এবং ডিআইআই। তারা কিন্তু দেখুন, তারা কিন্তু কখনোই চাইবে না যে রিটেল ইনভেস্টাররা ভালো শেয়ারে ঢুকুক। তারা কখনোই চাইবে না। তার প্রমাণ আপনারা দেখেছেন যে কোনো ভালো শেয়ারে, যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, গুড শেয়ার, সেখানে আপনারা দেখবেন যে প্রথমে হচ্ছে আপনাদের যারা প্রমোটার তাদের হোল্ডিং, তারপরে এফআইআইতে হোল্ডিং, তারপরে ডিআইতে হোল্ডিং, এবং জেনারেল পাবলিকের হোল্ডিং কিন্তু খুব নামমাত্র থাকে। কিন্তু যেগুলো ঘাটিয়া শেয়ার, যেগুলো বাজে শেয়ার, সেখানে আমরা ঠিক অপোজিট দেখবেন যে এফআইআই এবং ডিআইতে দেখবেন হোল্ডিং খুব কম, আর জেনারেল পাবলিকরা ভরিয়ে সেখানে কিনেছে, এবং যার ফলে তারা হয় কি নিঃস্ব হয়ে যায়, তাদের কিন্তু লস হয়। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই ইমোশনটাকে কন্ট্রোল করলে আমরা কত কিছু আমরা করতে পারি। অর্থাৎ আমরা যদি ইমোশনটাকে কন্ট্রোল করে ভালো শেয়ার যেগুলো কিনেছি, সেটা পড়ুক যাই হোক না কেন, আমরা যদি এটাকে হোল্ড করে ধরে থাকি, ঠিক টাইমে আমি দেখব যে আমাদের যে টার্গেট অফ প্রফিট সেটা কিন্তু আমরা পাই। এবার আসুন আমরা ভিডিওর মূল যে টপিক সেখানে যাচ্ছি, যে কোন কোন ভুলগুলো আমরা করি এবং কোন ভুলগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারলে আমাদের শেয়ার মার্কেটে কিন্তু আমাদের প্রফিট হবে বা আমাদের লসটা আরও বাড়বে না। আমার থাম্বনেইলটা দেখেছেন যে মার্কেটে পতনের সময় যদি আপনারা এই ভুলগুলো করেন, তাহলে কিন্তু আপনার লস কিন্তু আরও বেড়ে যাবে। মার্কেট পড়ার জন্য যে লসটা সেটা তো হচ্ছেই, কিন্তু এর পরে যদি আপনারা এই ভুলগুলো করেন, তাহলে কিন্তু মার্কেটের লস কিন্তু আরও বেড়ে যাবে। এবার আমরা আসছি আমাদের মার্কেটে যে ভুলগুলো আমরা করি। প্রথম ভুল, ফার্স্ট পয়েন্ট, তখন মার্কেট যখন পড়ে যায়, যখন আপনি দেখছেন যে আপনার শেয়ারটা পড়ে যাচ্ছে, তখন আপনারা করেন কি না, কারোর কথা শুনে হোক বা ভাবলেন যে আরও পড়ে যাবে, আপনারা করেন কি আপনার শেয়ারটাকে লসে বেচে দেন। এইভাবে বেচে দেন যে মার্কেটটা পড়া থেমে গেলে আপনারা তলায় গিয়ে ওটাকে কিনবেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখবেন এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় না। তার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে, আপনি যখন শেয়ারটাকে বেচলেন এবং যখন আপনি শেয়ারটাকে কিনবেন ভাবলেন, তখন আপনি ভুলেও যেতে পারেন। কেন ভুলে যাবেন না, মার্কেট যখন পড়ছে আপনি দেখলেন যে আপনার যে শেয়ারটা ছিল তার থেকে হয়তো অনেক ভালো শেয়ার আপনি অনেক তলায় এসে পাচ্ছেন, এবং এই পাওয়ার জন্য হবে কি না, আপনি করবেন কি, আপনার শেয়ারটাকে আর আপনি ওই শেয়ারটাকে আর কিনতে পারলেন না। আপনি তখন ইমোশনালি গিয়ে আপনি অন্য শেয়ার কিনলেন। ফলে হলো কি, আপনার সেই শেয়ারটা লসে বেচার জন্য আপনার পোর্টফোলিওতে যে লসটা হয়েছিল সেই লসটা কিন্তু আপনার হয়ে থাকলো। অর্থাৎ আপনার সেই লসটা কিন্তু পোর্টফোলিও রিফ্লেক্ট হলো এবং আপনি সেই লসটাকে কিন্তু আর রিকভার করতে পারলেন না। আসুন এবার আমি বলি 2 নম্বর পয়েন্ট নিয়ে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন ধরুন মার্কেট যেদিন খুব হেভিলি ড্রাস্টিক্যালি ফল করলো, সঙ্গে সঙ্গে আমাদের ইনভেস্টার ভাবে কি, আর এই শেয়ারটা তো অনেকটা পড়ে গেছে, আর যে 6% পড়ে গেছে, 7% পড়ে গেছে, এটা কেন, সঙ্গে সঙ্গে আপনি ওই শেয়ারটা কিনে নিলেন। কিন্তু আপনি জানতেও পারলেন না যে শেয়ারটা যে আপনি 7% পড়ে গেছে বলে আপনি মনে করলেন দারুণ কিছু পড়েছে, আপনি কিনলেন, এটা যে আগামীকাল আরও 7% পড়বে না, বা তারপরের দিন আরও 4% পড়বে না, এইটা আপনি একবার করে ভেবে দেখলেন না, আপনি ওখানে শেয়ারটা কিনে ফেললেন। এবার যথারীতি মার্কেট পড়ছে, মার্কেট পড়ার পরে দেখা গেলো সেই শেয়ারটা আবার পরের দিন 5% পড়লো, আপনি হয়তো তখন আবার সেখানে গিয়ে কিনলেন। এইভাবেই কিনতে হচ্ছে কি, আপনার কিন্তু একটা শেয়ারে অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে এবং দেখছেন আপনি কিনেই যাচ্ছেন। তাহলে আমাদের এখানে কী করা উচিত? আমাদের করা উচিত যে আমরা কিন্তু এইভাবে কিনবো না। মার্কেট যখন পড়ছে, এই যে আমি দেখুন এখন কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করছি না, কারণটা কি, মার্কেটটাকে পড়তে দিন।
মার্কেটটা পড়ুক, দেখুন মার্কেটটা কোথায় গিয়ে পড়া থামে। যখন মার্কেট আমরা মোটামুটি একটা কনসোলিডেট মার্কেট পড়া থামবে এবং মার্কেট পড়া থামার পরে গিয়ে কিছুটা বেশ কিছুদিন কনসোলিডেট করবে এবং সেখান থেকে মার্কেটটা কিন্তু উঠতে আরম্ভ করবে। একদিনও তো মার্কেট ওটা সোজা উঠে আবার 26,000 চলে যাবে না, মার্কেটকে আস্তে আস্তে উঠতে দিন। যেমন মার্কেট পড়েছে আজকে 4 মাস 5 মাস ধরে, মার্কেট ওঠার সময় হয়তো আরও 8 মাস 9 মাস 10 মাস ধরে মার্কেটটা উঠবে। হয়তো আপনি মনে করলেন যে আপনি একদম লোয়েস্টে গিয়ে শেয়ারটা কিনবেন, সেটা কোনো হয় না। জেনে রাখবেন কেউ আজ পর্যন্ত কোনোদিন লোয়েস্টে গিয়ে কিনতে পারেনি, কেউ কোনোদিন হাইতে গিয়ে বেচতে পারেনি। তাহলে আপনি 2%, 3% কি 4% উপরে গিয়ে কিনুন না, কোথায় গিয়ে আছে, দরকার নেই আপনার লাভ করার। যে শেয়ারটা 35% কি 40% পড়ে গেছে, আপনি যদি 3% কি 4% উপরে গিয়েও কেনেন, আপনার কোনো অসুবিধা নেই। এইবার ধরুন মার্কেটটা কনসোলিডেট করলো, মার্কেটটা উঠছে। এবার আপনি করলেন কি না, আপনি যে শেয়ারটা কিনবেন ভেবেছিলেন, সেই শেয়ারটা যদি আপনি 10টা কিনলেন ঠিক করেন, আপনি 2টো কিনলেন, কি আপনি 3টে কিনলেন, কিন্তু আপনি ওয়েট করলেন। আমি একটা সংখ্যা দিয়ে উদাহরণ দিচ্ছি, এবার কি হয়। এবার যদি দেখেন যে না মার্কেটটা পড়ছে না, মার্কেটের বিভিন্ন লেভেল আছে, আমরা ইউটিউব ভিডিও করছি, আমরা বলে দিচ্ছি যে মার্কেট এখান থেকে হয়তো পড়ার সম্ভাবনা কম, কারণ মার্কেটের টেকনিক্যাল সাপোর্ট যখন থাকবে, টেকনিক্যাল সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আমরা ভিডিওগুলো করি, আমরা বলে দিই যে মার্কেটটা পড়বে না। আপনারা করলেন কি, তখন আপনি আস্তে আস্তে আপনি ওপরে কিনলেন। অ্যাভারেজিংয়ের থেকে পিরামিডিং করা কিন্তু মার্কেট অনেক বেশি বুদ্ধিমানের কাজ এবং অনেক বেশি আপনার কম রিস্ক থাকে এবং এতে করে কিন্তু আপনার লাভটা অনেক ভালো হয়। সেজন্য আমরা করবো কি, মার্কেটে তাড়াহুড়ো করবো না, আমরা খুব চিন্তা ভাবনা করে, খুব বিশেষ করে এখন যে মার্কেটে পজিশন চলছে, আমরা খুব বুঝে শুনে আমরা পা ফেলবো এবং খুব আস্তে আস্তে আমরা বুদ্ধি করে আমরা আমাদের পছন্দের শেয়ারগুলোতে আমরা ইনভেস্ট করব। এবার আসি পরবর্তী পয়েন্টে, যে পয়েন্টটা আমরা ম্যাক্সিমাম লোক করে থাকি এবং প্রচুর অ্যানালিস্ট হিসেবে অ্যাডভাইস করে, কিন্তু আমি একটু ব্যতিক্রমী এই ব্যাপারে, আমি আপনাদেরকে অন্যরকম অ্যাডভাইস করব। অর্থাৎ আপনি যে শেয়ারটা ধরেছেন, দেখবেন যখনই সেই শেয়ারটা পড়ে যায়, ম্যাক্সিমাম লোক কী করে না, অ্যাভারেজিং করে। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা লেভেলে পড়ছে, প্রত্যেকটা লেভেলে অ্যাভারেজিং করতে যাচ্ছে। আমার মতে ইট ইজ এ রং প্রসেস। অ্যাভারেজিং ইজ এ রং প্রসেস, পরন্তু পিরামিডিং অনেক ভালো প্রসেস। কেন রং প্রসেস না, আপনি যে অ্যাভারেজিংটা করছে, ধরুন আপনার একটা শেয়ার 100 টাকা থেকে 80 টাকা পড়লো, 80 টাকা থেকে 70 টাকা পড়লো, 70 টাকা থেকে 60 টাকা পড়লো, আপনি এটাকে পুরোপুরি অ্যাভারেজিং করলেন, করে আপনি ভাগ দিলেন যতগুলো আছে, দিয়ে আপনি একটা অ্যাভারেজিং প্রাইস আপনি ঠিক করলেন। এবার আপনি করলেন কি, ধরুন আপনার অ্যাভারেজ প্রাইস দাঁড়ালো আপনার ধরুন সে 80 টাকা কি 85 টাকা, তাহলে আপনি 80 টাকাকে ধরে এগোবেন, আপনি 90 টাকা গেল কি আপনি 95 টাকা গেল, আপনি বেঁচে দিলেন। কিন্তু আপনি একবার চিন্তা করলেন না যে আপনি 100 টাকা দিয়ে শেয়ারটা কিনেছিলেন, সেটা কিন্তু আপনার আলটিমেটলি আপনার লস হলো। তাহলে আপনি লসটা করবেন কেন? তাহলে আমাদের অ্যাভারেজিং দরকার নেই। আমাদের যদি শেয়ারের, তাহলে আমরা কী করবো, আমরা অ্যাভারেজিং করবো না, আমরা শেয়ারটা পড়ছে আমরা দেখব। মার্কেট যখন তলার পরে কনসোলিডেট করবে, আমি যদি দেখি আমার শেয়ারটা অনেক বেশি পড়ে গেছে, তাহলে আমি সেই শেয়ারটা ঢুকবোই না। আমি নতুন ভালো শেয়ারে, যে শেয়ারটা মার্কেটে আমরা এতদিন ঢুকতে পারিনি, অনেক ওপরে ছিল দামটা, হ্যাঁ, আজকে সেই শেয়ারটাকে লোভনীয় দামে এসছে, আমি সেই শেয়ারটা ঢুকবো। আর যে শেয়ারটা আমি কিনেছিলাম আগে, সেটাকে আমি ওয়াচে রাখবো। কী ওয়াচে রাখবো না, আমি তার নেক্সট কোয়ার্টারের রেজাল্টটা দেখবো, তার আর্নিংটা দেখবো। যদি দেখি তার কোয়ার্টারের রেজাল্টটা ভালো হয়েছে, ঠিকঠাক আছে, তখন আমি সেখানে আবার কিছুটা কিনবো। তার কারণ হচ্ছে, দেখুন একটা শেয়ার যখন খুব বেশি পড়ে যায়, যখন মার্কেট পড়ছে সব শেয়ারই পড়বে, যে শেয়ারটা বেশি পড়ে যাচ্ছে সেই শেয়ারটা কিন্তু উইক শেয়ার। তাহলে আপনাকে, এবং যে শেয়ারটা কম পড়ছে মার্কেট পড়ার পরে, সেই শেয়ারটা কিন্তু স্ট্রং শেয়ার। তাহলে আমাকে স্ট্রং শেয়ারে যাবো, আমি উইক শেয়ারে যাবো, আমি নিশ্চয়ই স্ট্রং শেয়ারে যাবো। তাহলে আমি আমার হাতে সেই শেয়ারটা যদি খুব বেশি পড়ে যায়, আমি সেটাই না গিয়ে আমি নতুন কোনো ভালো শেয়ারে ঢুকবো, যাতে করে সেই শেয়ারটাতে আপনি যদি 30 বা 35 বা 40% প্রফিট করেন, তাহলে দেখবেন আপনার ওই শেয়ারে যে লসটা হয়েছে, আপনি যদি আবার ওটাকে কনসোলিডেট করার পরে ভালো রেজাল্টের পরে আপনি কেনেন এবং তারপরে যদি আপনি অ্যাভারেজিং করেন, দেখবেন আপনার পোর্টফোলিওতে একটা সুন্দর আপনি গ্রোথ দেখতে পাচ্ছেন এবং আপনি কিন্তু একটা ভালো লাভের মুখ দেখতে পাচ্ছেন। নেক্সট 5 নম্বর পয়েন্ট হচ্ছে, একটা জিনিস জেনে রাখবেন যে মার্কেট সাইকেল কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ এতদিন এর আগের যে বুলরানটা আমরা দেখলাম, সেই বুলরানে যে সেক্টরগুলো বা যে শেয়ারগুলো ভালো রান করেছে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, যেমন ধরুন ডিফেন্স, রেল, পিএসইউ ভালো রান করেছে। এবার পরবর্তী যে বুলরান আসবে, সেগুলো যে করবেই, এটা কিন্তু কোনো সিউরিটি নেই এবং না করার সম্ভাবনাই কিন্তু বেশি। পরবর্তী যে বুলরান হবে, তখন কিন্তু আবার অন্য সেক্টর বা অন্য শেয়ার কিন্তু রান করবে। ফলে আমি যদি সেই ভুলটাই করে বেশি, যে আমি আগের শেয়ারগুলো যেহেতু আমি কমে পাচ্ছি, আমি সেইগুলোই কিনবো, এটা কিন্তু একটা মস্ত বড় ভুল হবে। আমরা কিন্তু আগের শেয়ারগুলোতে এই মুহূর্তে ঢুকবো না, পরন্তু আমরা যে সেক্টরগুলো সামনে
বাড়তে পারে বা যে সেক্টরগুলো সামনের দিকে আপনার পারফর্ম করতে পারে, আমরা কিন্তু সেই শেয়ারগুলোতে আমরা ঢুকবো, কারণ সেই শেয়ারগুলোতে কিন্তু আগামী দিনে আমরা ভালো প্রফিটের সম্ভাবনা আছে। নেক্সট পয়েন্ট যেটা নাম্বার 6, দেখুন মার্কেটের সবার নলেজ সমান থাকে না। এবার আপনি ভাবতে পারেন যে আমি নেক্সট সেক্টর আমি চিনবো কী করে, আমি নেক্সট শেয়ার বুঝবো কী করে। তার জন্য কি আছে, তার জন্য আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসাররা আছেন বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইসাররা আছেন। এবং ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের কাছে আপনি খুব সামান্য একটা ফিস দিলেন, আপনি হয়তো তাকে 2,000 টাকা কি 3,000 টাকা কি আপনি একটা ফিস দিলেন, দিয়ে আপনাকে কিন্তু সে একটা 20,000 টাকা কি 30,000 টাকা প্রফিটের ব্যবস্থা করে দেবে। তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ হবে, যদি আমরা নিজেরা শেয়ার চুজ করতে না পারি, আমরা যদি নিজেরা আমরা সেক্টর চুজ করতে না পারি, তাহলে আমাদের একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাহায্য নিয়ে আমাদের একটা নিজস্ব পোর্টফোলিও আমাদের বানিয়ে নেওয়া, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আমরা ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো। এইবারে নেক্সট পয়েন্ট হচ্ছে কি 7 নম্বর পয়েন্ট, যে আমি আগেও বলেছি এটা, যে প্লিজ ডু নট ইনভেস্ট more than 4 to 5% in one share of your total portfolio value। অর্থাৎ আপনার যদি 100 টাকা যদি আপনার পোর্টফোলিও ভ্যালু হয়, তাহলে আপনি 4 টাকা বা থেকে 5 টাকা আপনি একটা শেয়ারে ইনভেস্ট করবেন। আর একটু ভালোভাবে বলতে গেলে, আপনার যদি 1 লাখ টাকা যদি আপনার টোটাল পোর্টফোলিও ভ্যালু হয়, তাহলে আপনি 4 থেকে 5,000 টাকা মাত্র আপনি একটা শেয়ারে ইনভেস্ট করবেন। কেন করবেন না, আপনি যদি আজকে 4 to 5% করেন, এবার ধরুন আপনি যে টোটাল যে আপনি ধরুন যে 20খানা, তাহলে আপনার 20খানা স্টক হচ্ছে, আপনার যদি 4 to 5% করেন, আমি 5% হচ্ছে 20খানা স্টক হচ্ছে, তাহলে 20খানা স্টকের মধ্যে ধরুন আপনার যে 20খানায় কিন্তু পারফর্ম হবে তা কিন্তু না, হতে পারে না, এটা কারোর কোনোদিন হয়নি, আপনারা হবে না। তাই মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা আছেন তাদেরও হয় না, তাদেরও সব শেয়ার পারফর্ম করে না, তাহলে মিউচুয়াল ফান্ডে তাহলে প্রফিটটা অনেক বেশি হতো। এবার আপনার হয়তো সেখানে 2, 4 কি 5টা শেয়ার পারফর্ম করলো না, বাকি সবগুলো আপনার পারফর্ম করলো, তাহলে হবে কি আপনার টোটাল নিয়ে অল ইন অ্যাভারেজ নিয়ে আপনার পোর্টফোলিওতে কিন্তু আপনার একটা ভালো প্রফিট থাকবে এবং আপনার লসের কোনো ভয় নেই। তাহলে আমরা কী করব না, আমাদের পোর্টফোলিওতে 4 to 5% বেশি আমরা কখনো ওখানে ইনভেস্ট করব না। নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, কিন্তু এটা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়, যে আমাদেরকে মার্কেট পড়ার সময় আমাদেরকে কুল ব্রেনে থাকতে হবে, আমাদেরকে পেশেন্টলি সব কিছু দেখতে হবে। দেখুন শেয়ার মার্কেট কিন্তু আমাদের অনেক কিছু শেখায়, তো আমাদের সবচেয়ে বড় জিনিস শেখায় সে যে ধৈর্য। আমাদের শাস্ত্রও বলেছে যে ধৈর্য ধরে যে তার সব কিছু হয়। আপনি ধৈর্য ধরুন, আপনারও হবে। আপনার যদি, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমার এই 16 বছর অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে আপনার যদি শেয়ার সিলেকশন ঠিক থাকে এবং মোটামুটি যদি আপনার এন্ট্রি পয়েন্ট ঠিক থাকে, তাহলে আপনার লসের কোনো ভয় নেই। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি। আমার কোনো শেয়ার হয়তো 2 বছর 3 বছর পর্যন্ত আমার লসে ছিল, কিন্তু তারপরে কিন্তু কি সেটা আমাকে ঠিক লাভ দিয়ে দিয়েছে, এবং যে লাভটা দিয়েছে তাতে করে আমার কোনো ক্ষতি হয়নি, আমার ভালোই আমি লাভ পেয়েছি। 3 বছর আমার যে লাভটা পাওয়ার কথা ছিল, টোটাল আমি সেই লাভটাই পেয়েছি। সুতরাং আপনি ধৈর্য ধরুন, কখনো তাড়াহুড়ো করে আপনার হাতের ভালো শেয়ারটা বেচে দেবেন না, কারণ লসে বেচে দিলে একটা জিনিস জেনে রাখবেন, ওই লস কভার করা কিন্তু খুব মুশকিল। আপনি একটা শেয়ার লসে বেচলেন, দিয়ে আপনি একটা অন্য শেয়ার কিনলেন, সেই শেয়ারটা দিয়ে আপনার লাভ হবে এর কোনো সম্ভাবনা নেই। সুতরাং লসে বেচবেন না। যদি, তবে হ্যাঁ, আপনাকে দেখতে হবে আপনার শেয়ারটা ভালো কি না। ভালো না হলে তো আপনার লসে বেচতেই হবে, কিছু করার নেই। যদি আপনার ঘাটিয়া শেয়ার হয়, যদি বাজে শেয়ার হয়, পেটি দিয়ে 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা শেয়ার হয়, তাহলে তো আমার কিছু বলার নেই, তারা কিছু করার কারণ নেই। কারণ আমি যে শেয়ারগুলোকে নিয়ে এখানে অ্যানালাইজ করেছি, আমি যে শেয়ারগুলোকে নিয়ে আলোচনা করেছি, আমি একদম আমি এখানে পুরোপুরি কনফিডেন্ট যে আমার বলা শেয়ার একটাও খারাপ হবে না, এবং আজ হোক কাল হোক, যেগুলো অলরেডি যথেষ্ট প্রফিট দিয়েছে, যেগুলো আমি এতদিনে বলেছি গত 6 মাস 7 মাস 8 মাস ধরে, এবং যেগুলো প্রফিট দেয়নি, মার্কেট পড়ার জন্য পড়ে গেছে, সেগুলো কিন্তু অবশ্যই প্রফিট দেবে। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমার আজকে 16 বছর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি। আরেকটা হচ্ছে, দেখুন আজকের মার্কেট, ভিডিও শেষ করার আমি কতগুলো কথা বলে নিই। আজকে মার্কেট পড়ার জন্য একটা বড় কারণ কিন্তু হচ্ছে এফআইদের সেলিং। একটা কথা মনে রাখবেন, যে এফআই সেলিং কিন্তু থামবে, এটা হতে পারে না। এফআইআর যে লাগাতার সেল করছে, কারণটা কি? তখন তারা বিজনেসম্যান, তারা অপরচুনিস্ট, তারা যেখানে অপরচুনিটি দেখে সেখানে তারা ইনভেস্ট করে। আজকে ইন্ডিয়াতে তারা সেল করছে, কেন করছে না? তারা খালি বলছে ইন্ডিয়া মার্কেট ওভার ভ্যালুড।
আজকে ওভারভ্যালুডের জন্য কিন্তু মার্কেট কারেকশান দিচ্ছে এবং আমরা দেখছি যে মার্কেট পড়ে যাচ্ছে এবং মার্কেট কিন্তু এখন একটা ফেয়ার ভ্যালুয়েশনে মোটামুটি চলে এসছে। লার্জ ক্যাপ তো চলেই এসছে, স্মল ক্যাপ মিড ক্যাপ এখনও আমি বলবো হাই ভ্যালুতে আছে। আপনারা এখনও জেনে রাখুন স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু এখান থেকে আরও ফল করার সম্ভাবনা অবশ্যই আছে। হয়তো লার্জ ক্যাপ আর বেশি করবে না, কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু ফল করার সম্ভাবনা আছে। এখন এখান থেকে অ্যাটলিস্ট 5 to 6% তো অবশ্যই স্মল ক্যাপ মিড ক্যাপ ফল করতে পারে। আজকে যেমন ধরুন আজকে আমি বলছি বুধবার দিনের কথা, যে আজকে কিন্তু নিফটি খুব একটা পড়েনি, তার থেকে বেশি পড়েছে কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ। মার্কেট এইভাবেই করবে কি এটাকে অ্যাভারেজ আউট করবে। মার্কেট কিন্তু প্রত্যেকটাকে অ্যাভারেজ আউট করে দেয়। যদি খুব শেয়ার খুব বেড়ে যায় সেটা দেখবেন ঠিক কারেকশন করে ঠিক জায়গায় নিয়ে আসবে। আবার সে কোনো শেয়ার যদি ঠিক পড়ে যায় সেটা দেখবেন ঠিক তুলে নিয়ে গিয়ে আবার ঠিক জায়গায় নিয়ে আসবে। দিস ইজ দ্য শেয়ার মার্কেট অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ দ্য শেয়ার মার্কেট। আপনারা ধৈর্য ধরে থাকুন, পেশেন্টলি আপনারা থাকুন, ইমোশনালি কোনো কাজ করবেন না, আপনাদের দেখবেন কখনোই কোনো লস হবে না। আর আজকে বিশেষ করে ভিডিও বাড়াবো না, আজকে এখানেই শেষ করছি। আমি মোটামুটি চেষ্টা করব প্রতি অল্টারনেট ডেতে একটা করে ভিডিও নিয়ে আসার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।